হ্যালো প্রিয় ভাই বোন, মাধ্যমিক সামনেই আগত, তাই আমার এই চ্যানেলে ১০০টি এমসিকিউ গুরুত্বপূর্ণ ভূগোলের আলোচনা করা হয়েছে, যার এখানে ৫০টি আলোচনা করা হয়েছে, যার এটি হলো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটি পরের আসছে। প্রশ্ন এবং উত্তর দুটোই আলোচনা করা হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো শুরু করা যাক আলোচনা। প্রথম প্রশ্নটা হলো, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কোন নদীর উপর অবস্থিত? এটির উত্তর হবে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটি ভারতবর্ষের কোনখানে অবস্থিত? এটা সাধারণত যদি এসে থাকে ম্যাপ পয়েন্টিংয়ে দেখাতে হয়, তাহলে এটি হচ্ছে ভারতের ব্রহ্মপুত্র নদী। তো দ্বিতীয় কোশ্চেন, ভারতের করমুক্ত বন্দর হলো নিচের কোনটি? এটির উত্তর হবে কান্দালা। এই কান্দালা বন্দরটি ভারতবর্ষের কোথায় অবস্থিত? যদি ম্যাপ পয়েন্টিং এসে থাকে তাহলে এটার উত্তর হবে এইখানে। এটি হচ্ছে কান্দালা বন্দর। চলো এবারে তৃতীয় কোশ্চেনে আমরা যাই। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়যুক্ত অবস্থান, এই তত্ত্বটি কার? এই তত্ত্বটি হলো ওয়েবারের। ওয়েবার এই তত্ত্বটি ইংরেজিতে বলা হয় লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন এটি, এবং যে বইতে এটি সে আলোচনা করে সেটা 1909 সালে এটি পাবলিশ হয়েছিল, থিওরি অফ দ্য লোকেশন অফ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, পরের প্রশ্নে যাই আমরা। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, মৌসুমী স্রোত দেখা যায় কোন মহাসাগরে? মৌসুমী এই নামটা দেখে চিনতে পারছো নিশ্চয়ই, এটা ভারতবর্ষে সম্ভব হওয়া, তাহলে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরটা কোথায়? না এই যে ভারতবর্ষের ম্যাপ দেখতে পাচ্ছ, আর এই যে মৌসুমী স্রোত। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আলোচনা করি। চেরাপুঞ্জির বৃষ্টিপাত কোন প্রকারের? এটির উত্তর হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয়? না সমুদ্র থেকে বাষ্পীভূত বা ঘনীভবনের ফলে মেঘ গিয়ে কোথায় প্রতিপাত ঢালে ধাক্কা খেয়ে সেখানে বৃষ্টিপাত ঘটায়, এবং অনুপাত ঢালে কিসের সৃষ্টি হয়? বৃষ্টির ছায় অঞ্চল। ভারতবর্ষের দুটো বৃষ্টির ছায় অঞ্চলের নাম কি? তোমরা এটা হোমওয়ার্ক রইল, এটা কমেন্ট করবে। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত হলো কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 4:1, যেখানে অক্সিজেন 21% এবং নাইট্রোজেন 78%, প্রায় 4:1%, যেহেতু নাইট্রোজেন এটা অক্সিজেন। পরবর্তী কোশ্চেন, আমাদের বিজ্ঞান নগরী কাকে বলা হয়? বিজ্ঞান নগরী কাকে বলা হয়? না এখানে বিজ্ঞান নগরী হচ্ছে বেঙ্গালুরুকে বলা হবে। বেঙ্গালুরুটা ভারতবর্ষের কোনখানে আছে? না এটি হচ্ছে বেঙ্গালুরু, এটি হচ্ছে বেঙ্গালুরু। এখন কথা হচ্ছে এই যে কলকাতা, কলকাতা কোথায় আছে? না কলকাতা এই যে এখানে আছে। ঠিক আছে, তারপরে চেন্নাই, চেন্নাইকে কোথায় বলা হয়? ভারতের ডেট্রয়েট বলা হয়। ঠিক আছে, মুম্বাই তো মহারাষ্ট্রে। এর পরের কোশ্চেন হলো, ভারত এবং চীনের মধ্যে রয়েছে কোন সীমারেখা? ঠিক আছে, এটির উত্তর হবে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, আর লাইন অফ কন্ট্রোল মানে এলওসি, এলওসি কোথায় আছে? আমাদের যে পিওকে আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এবং আমাদের ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, পরের কোশ্চেনটা আলোচনা করি আমরা। বর্তমানে ভারতে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কটা? এটির উত্তর হবে আমাদের 8টি। কটি রয়েছে? 8টি। সেটা কি কি আমরা এখানে দেখব ম্যাপের মধ্যে। প্রথমত হচ্ছে লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, তারপরে নিউ দিল্লি, তারপরে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ একসাথে, তারপরে হচ্ছে লাক্ষাদ্বীপ, তারপরে হলো পুদুচেরি, তারপরে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে আমাদের কটা হচ্ছে এখানে? 1 2 3 4 5 6 7 8, 8টা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন হচ্ছে, নিক বিন্দুতে সৃষ্টি হয় কি? নিক বিন্দু সাধারণত কোনটা? না নিক বিন্দু হচ্ছে এটা, এখানটা নিক বিন্দু। নিক বিন্দুতে কি সৃষ্টি হচ্ছে? তাহলে জলপ্রপাত। নিক বিন্দুতে সৃষ্টি হচ্ছে জলপ্রপাত। আর এই যে জলপ্রপাতের নিচে যে গর্তটা, এটা হচ্ছে বলা হচ্ছে প্রপাত কূপ। ঠিক আছে, পরের কোশ্চেন হলো, চলমান বালিয়াড়িকে কি বলে? এর উত্তর হবে ধ্রিয়ান। কি হবে? ধ্রিয়ান। চলো পরের কোশ্চেন আমরা আলোচনা করা। এখানে অঘ্রাণী ধান কাকে বলা হয়? অঘ্রাণী ধান বলা হয় কাকে? না আমাদের অপশন বি, আমন ধানকে। এবং আউশ ধানকে আবার একটা নাম বলা হয়, তার নাম হচ্ছে কি? ভাদুই ধান বলা হয়। কি বলা হয়? ভাদুই ধান, ভাদুই ধান বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম? ঠিক আছে, এটির উত্তর হবে কি? না এটার উত্তর হবে আমাদের পাঞ্জাব, অপশন সি, পাঞ্জাব।
পাঞ্জাবটা কোথায় আছে আমাদের এখানে? এখানে হচ্ছে পাঞ্জাব আছে। পশ্চিমবঙ্গ উৎপাদিত হয়, পশ্চিমবঙ্গে যেমন আমাদের ক্লাস 9-এ পড়েছিলাম, পশ্চিমবঙ্গে হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গকে ধানের গোলা বলা হয়। ঠিক আছে? পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম কয়াল কি? ঠিক আছে? আসলে এই প্রথম কথা হচ্ছে এই কয়াল কাকে বলে? কয়াল হলো আমাদের কেরালার যে উপকূল আছে মালাবার উপকূল, এই যে এই মালাবার উপকূল, এই মালাবার উপকূলের উপর হ্রদগুলিকে আমরা সাধারণত কয়াল বলি। ঠিক আছে? এখানে বৃহত্তম কয়াল কি? এর বৃহত্তম কয়াল হচ্ছে ব্রহ্মানান। ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব পরের কোশ্চেন, ঋতু পরিবর্তন দেখা যায় না। পৃথিবীর সর্বত্র ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, হেমন্ত, বসন্ত সব হয়। তো ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? না আমাদের এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, যেখানে কি সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, আর সেখানে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি। ঠিক আছে? এমনকি তাদের সেখানে উষ্ণতার পার্থক্য খুব একটা বেশি দেখা যায় না। এর পরের প্রশ্ন, রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি কোন নদীর উপরে গড়ে উঠেছে? ঠিক আছে? এটি সাধারণত গড়ে উঠেছে কি রাউরকেল্লা? রাউরকেল্লা হচ্ছে ব্রাহ্মণী নদীর উপরে। তাহলে যদি বলা হয় যে এই রাউরকেল্লাটা তাহলে কোথায় অবস্থিত, বা যদি ম্যাপ পয়েন্টিং আছে তাহলে আমরা কোথায় দেখাবো? না এইখানে দেখাবো। যেটা কোথায়? না ছত্তিশগড়ে অবস্থিত। কোথায়? না ছত্তিশগড়ে। হুগলি নদীর তীরে হলদিয়া গড়ে উঠেছে, হলদিয়া বন্দর গড়ে উঠেছে। ঠিক আছে? আর সুবর্ণরেখা আর খড়কা এই দুই নদীর মিলনস্থলে গড়ে উঠেছে কি টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে? চলো পরের কোশ্চেন আলোচনা করি, ভারতে কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক? এর উত্তর হলো হচ্ছে প্রথমত বিহার। ঠিক আছে? এখানে দেওয়াই আছে বিহারের সবচেয়ে বেশি, প্রায় 1100। ঠিক আছে? আর তার দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গতে কত? প্রায় 1029 জন প্রতি স্কোয়ার কিলোমিটারে। ঠিক আছে? পরের কোশ্চেন আলোচনা করি, ধারণযোগ্য উন্নয়ন ধারণাটি কার? এই ধারণযোগ্য উন্নয়ন মানে হচ্ছে যে আমাদের প্রজন্মের চাহিদা মিটিয়ে একটা সম্পদের সম্পূর্ণ ব্যবহার করে আমাদের প্রজন্মের চাহিদা মিটিয়ে পরের প্রজন্মের জন্য জমা রাখা বা সঞ্চিত রাখা, এটাকে আমরা বলবো ধারণযোগ্য উন্নয়ন। ঠিক আছে? এটি বলেছিলেন কে? না আমাদের এভা বেলফোর। এভা বেলফোর। ঠিক আছে? যেটা কোথায় হয়েছিল প্রথম? ব্রডল্যান্ড কমিশন। ঠিক আছে? 1987 ব্রডল্যান্ড কমিশনে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হলো, টেলি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে কে? এটির উত্তর হবে কি না তরাই, TRAI, যার পুরো নামটা এখানে দেওয়া আছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে? যেটা গঠিত হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি কত সালে? 1997। ঠিক আছে? পরের প্রশ্ন, কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কি ছিল? এই কর্ণাটক রাজ্যের পূর্ব নাম ছিল সাধারণত কি না মহীশূর। এটার উত্তর হবে মহীশূর, বা এটাকে মাইসোর বলা হতো, যেটা 1973 সালে এর নাম পরিবর্তন হয়। আর এই কর্ণাটক রাজ্যটা গঠিত হয়েছিল হচ্ছে 1956 খ্রিস্টাব্দে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুপাতে। ঠিক আছে? আর এই ত্রিবাঙ্কুরের বর্তমান নাম হচ্ছে তিরুবন্তপুরম। ঠিক আছে? পরের কোশ্চেন আলোচনা করি, কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? ঠিক আছে? আচ্ছা, ডেট্রয়েট কি? ডেট্রয়েট মানে যেখানে সবথেকে বেশি অটোমোবাইল শিল্প সবথেকে বেশি চলে, সেখান থেকে আমরা বলবো কি না ভারতের ডেট্রয়েট। কাকে বলা হয়? না চেন্নাইকে। তাহলে এই চেন্নাইটা কোথায় অবস্থিত? না যদি ম্যাপ পয়েন্টিংয়ে দেখাতে হয় তাহলে এইখানে, এটা হচ্ছে চেন্নাই। ঠিক আছে? পরের কোশ্চেন আলোচনা করা যাক, জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে? জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে? তা আগেই আলোচনা করেছি যদিও, তো এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে যখন আরেকবার বলি, এই যে এখানে হচ্ছে কি না আমাদের নিকবিন্দু থেকে জলপ্রপাতের তৈরি হচ্ছে যে প্রপাতকূপ। তাহলে উত্তর হবে কি প্রপাতকূপ। আর এই বড় বড় গর্তগুলো যখন নদী গর্ভে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি না একটা মন্থকূপ। ঠিক আছে? আর আর্টেজিও কূপ হলো হচ্ছে যদি কঠিন শিলা আর কোমল শিলা এখানে যদি কোনো মতে জল জমা হয়, সেটা যদি অটোমেটিক দুপাশের চাপে যদি এখানে এটা ফোয়ারার মতো জল বেরিয়ে আসে অটোমেটিক্যালি, সেটাকেই বলা হচ্ছে কি আর্টেজিও কূপ। পরের প্রশ্ন হচ্ছে, মাজুলি নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে? মাজুলি নদীদ্বীপ সাধারণত আমাদের আমরা দেখতেই পাচ্ছি এখানে আছে, তাহলে এটা কোথায় উত্তর হবে? ব্রহ্মপুত্র নদীতে। ঠিক আছে? যেটা অবস্থিত কোথায়? না আসামে। ঠিক আছে? এরপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কাপুড়ে ছাই হয়ে যায় সেটা কোথায়? না সেটা এখানে দেখাই যাচ্ছে যে আমাদের পৃথিবীর প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার আছে, যেখানে আমরা ক্ষুদ্রমণ্ডল বলি, যেখানে মেঘ সমস্ত কিছু হয়। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে জেট বিমান চলাচল করে।
ঠিক আছে। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, যেখানে উল্কা চিহ্ন দেওয়া আছে, মানে এখানে এসেই উল্কা পুড়ে ছাই হয়ে যায়, তাহলে স্তরটার নাম কি? মেসোস্ফিয়ার। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার পরপর আছে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এখানে পড়বে। পরের প্রশ্ন, মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে কি বলে? এটা সাধারণত বলা হয় কি না, এটাকে বলা হয় হচ্ছে জেরোফাইট উদ্ভিদ। এটাকে বলা হয় জেরোফাইট উদ্ভিদ। সাধারণত কাঁটা জাতীয় উদ্ভিদ, যেগুলো বাবলা, ঠিক আছে, তারপরে হচ্ছে ফণিমনসা, এইগুলা, মানে যেগুলো জলের অভাবে পাতাগুলো শুকিয়ে পাতাগুলো কাঁটার রূপ নেয়, যেগুলাকে বলা হচ্ছে কি জেরোফাইট উদ্ভিদ। পরের কোশ্চেন, ভারতের কোন অরণ্যের অপর নাম হচ্ছে মৌসুমী অরণ্য? ঠিক আছে। মৌসুমী জলবায়ু যে অঞ্চলগুলোয় দেখা যায় সাধারণত, সেই অঞ্চলকে আমরা মৌসুমী অরণ্যের নাম দিতে পারি, যেখানে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। সেটার নাম হচ্ছে সাধারণত কোথায় হয় না, পর্ণমোচী অরণ্য হয়। এটা আমাদের মতো এই পশ্চিমবঙ্গের যেখানে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চলটা পর্ণমোচী অরণ্যে, যে এই শীতের শেষে সমস্ত পাতা ঝরতে আরম্ভ করবে, এটাকে বলা হচ্ছে কি পর্ণমোচী অরণ্য বা মৌসুমী অরণ্য। পরের প্রশ্ন, নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় না, ক্যাসকেড, ক্যাসকেড বলা হয়ে থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন, বায়ুর অপসারণের জন্য সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হলো, তার নাম কি? ঠিক আছে, কাতারা। কোথায় অবস্থিত? না মিশরে অবস্থিত। আমরা ইতিহাসে পড়েছি মিশরকে নীল নদের দান বলা হয়, সেই মিশরে হচ্ছে এই কাতারা আছে। এরপরে আমাদের 29 নম্বর প্রশ্ন, ডোলড্রাম সৃষ্টি হয় কোথায় বা কোন অঞ্চলে বা কোন মণ্ডলে? ঠিক আছে। এটার উত্তর হবে যে এই যে এখানে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এবং উত্তর পূর্ব আয়ন বায়ু, যেখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা শান্ত বলয় এসে কি হচ্ছে, মিলিত হয়ে তারা উপরের দিকে উঠে যাচ্ছে, এই জায়গাটায় তৈরি হয় কি না আমাদের ডোলড্রাম, বা যেটাকে আমরা বলি আইটিসি জোন, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, বা বাংলায় বলা হয় কি না আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এটার উত্তরটা কি হবে? অপশন এ, নিরক্ষীয় মণ্ডল। পরের প্রশ্ন হচ্ছে, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম কি? এটির উত্তর হবে হচ্ছে কি না চিনুক। এটার উত্তর। পরের প্রশ্ন হলো কি, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম কি? এটির উত্তর হবে কি অপশন এ, চিনুক। এই চিনুককে অনেক সময় তুষার ভক্ষক বলা হয়ে থাকে। এটা প্রশ্ন আসতেই পারে যে কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, সেটার উত্তর কি হবে না চিনুক হবে। পরের প্রশ্ন, শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূলে? আমরা তো বর্ষাকালে বৃষ্টিপাত হয় সমস্ত ভারতবর্ষ জুড়েই, কিন্তু শীতকালে একমাত্র বৃষ্টিপাত হয় কোন উপকূলে? সেটা সাধারণত আমাদের উত্তর হবে কি অপশন এ, করমণ্ডল উপকূল, যেটা এই তামিলনাড়ুর উপকূলকে আমরা করমণ্ডল উপকূল বলে থাকি। আবার এটাকেও বলা হয় যে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত একটি অঞ্চলের নাম বলো, এখানেও উত্তর হবে কিন্তু করমণ্ডল উপকূল। এই উপকূলগুলো কি না, যে কেরালার উপকূলকে আমরা মালাবার উপকূল বলছি, তামিলনাড়ুর উপকূলকে কি বলি আমরা, করমণ্ডল উপকূল বলছি। আবার এই অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলকে আমরা একসাথে বলি উত্তর সরকার উপকূল। আর মহারাষ্ট্রের উপকূলকে আমরা কি বলি না কোঙ্গন উপকূল। ঠিক আছে। যে পরের প্রশ্নে যাই, কাডমিয়াম দূষণের ফলে সাধারণত কি রোগ হয়? এটির উত্তর হবে হচ্ছে ইতাই ইতাই, অপশন বি, ইতাই ইতাই। আমরা জানি পারদ দূষণের ফলে মিনামাটা হয়, ঠিক আছে, আর ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়। পরের প্রশ্ন, মাশরুম রক কাকে বলা হয়? আচ্ছা, মাশরুমের মতো দেখতে কিছুটা, এইভাবে মাশরুমের মতো হয় না, মাশরুম এরকম হয়, ঠিক আছে, মাশরুম এরকম হয় এবং মাশরুমের মতো দেখতে কিছুটা, ঠিক আছে। এই রক্সটাকে আমরা কি বলছি? এই রক্সটাকে বা এই ভূমিরূপটাকে আমরা কি বলছি? এটার নাম হচ্ছে কি গৌর। এটার নাম গৌর। ভারতের কোন উপকূলে একমাত্র লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়েছে? মানে ভারতের উপকূলে স্থাপিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্র কোনটা? এটির উত্তর হবে কোথায় না বিশাখাপত্তনম। এটার উত্তর এই যে বিশাখাপত্তনম। তাহলে যদি দেখাতে বলে যে বিশাখাপত্তনমটা কোথায় আছে, আমাদের বন্দর না এখানে আছে বিশাখাপত্তনম, ম্যাপ পয়েন্ট থেকে। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কখন বা কোন সময়? ঠিক আছে। এটি সাধারণত উত্তর হবে কখন না অপশন ডি, শীতকালে। ঠিক আছে। এর উত্তর হবে কি না শীতকালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃষি ব্যবস্থাটি হলো কি? পরের প্রশ্ন হলো, ভারতের প্রধান কৃষি ব্যবস্থাটি হলো কি? এখানে সাধারণত আমাদের ভারতবর্ষের মানুষ কি করে না, এখানে সি, অপশন সি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে না, এমন এক ধরনের চাষাবাদ পদ্ধতি যেখানে কৃষক মূলত নিজের পরিবারের খাদ্য ও চাহিদা মেটানোর জন্য ফসল উৎপাদন করে এবং বিক্রির জন্য নয়। ঠিক আছে। যেখানে ছোটোখাটো আমরা কুমড়ো, লাউ বা একটু ছোটোখাটো সবজি চাষ করি, এটাকেই বলা হচ্ছে কি জীবিকা সত্তাভিত্তিক কৃষি।
যেটাকে বিক্রির জন্য কখনোই নয়। ঠিক আছে, এটা 2 নম্বরের পড়তে পারে। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে এটা তোমরা লিখতে পারো এবং উদাহরণ দেবে। ঠিক আছে, বৈশিষ্ট্য এবং উদাহরণ। পরের প্রশ্ন, ভারতের কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? পাখির পায়ের মতো বদ্বীপ মানে এই যে এই রকম ধরনের বদ্বীপটাই হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। আমরা সবাই জানি যে মিসিসিপি মৌসুরি নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের একটা নদী আছে যেখানে পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়। সেটা সাধারণত কোন নদী? না, কৃষ্ণা নদী, অপশন এ। ঠিক আছে, পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গকে কি বলে? এই যে গোটা একটা হিমবাহ অঞ্চল, এই যে পুরো বরফ জমে আছে, তার মাঝে দেখো এই জায়গাটা বরফ নেই কিন্তু। ঠিক আছে, পাহাড়ের চূড়ায়, এইটাকে বলা হয় কি? অপশন সি, নুনাটাক। ঠিক আছে, এবার পরের প্রশ্নে যাই। বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি? এই যন্ত্রটার নাম কি? তাহলে এটাই বায়ুর গতিবেগ মাপক যন্ত্র। আমরা নিশ্চয়ই পরমাণু বলে একটা সিনেমা বেরিয়েছিল, সেখানে আমরা দেখেছি এটা। এই ধরনের একটা, যে শেষে দেখাবে যে বাতাসটা পাকিস্তানের দিকে যাচ্ছে, ওই জন্য এখন বিস্ফোরণ করাটা ঠিক হবে না যদি রেডিয়েশন লিক হয় কোনো কারণে। তো এই যন্ত্রটাই সেখানে ছিল। এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যানিমোমিটার। কি এটা? তো হচ্ছে অ্যানিমোমিটার। ঠিক আছে, পরের প্রশ্ন, হেট্রোস্ফিয়ারের উচ্চতা, মানে হেট্রোস্ফিয়ার, এখানে এটা মিসিং হয়েছে। হেট্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি? ঠিক আছে, উচ্চতম স্তর, এই উচ্চতম স্তরটির নাম কি? না, এটার উত্তর হবে হাইড্রোজেন স্তর। এই যে হেট্রোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, এটা হচ্ছে হোমোস্ফিয়ার আর হেট্রোস্ফিয়ার। হেট্রোস্ফিয়ার, ঠিক আছে, দুটা, এটা উপাদানের ভিত্তিতে এবং কি আবার এখানে আছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। একটা হচ্ছে কি অনুভূমিক এবং উলম্ব। ঠিক আছে, হরাইজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল শ্রেণীবিভাগটা আমরা সবসময় পড়ি যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো। ঠিক আছে, পরের প্রশ্ন আলোচনা করছি। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটার নাম কি? এটি হচ্ছে সেই যন্ত্র যেখানে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে ড্রাই, একটা ওয়েট, মানে হচ্ছে একটা শুকনো দিক, একটা ভেজা দিক। ঠিক আছে, তো এই যন্ত্রটাকে নাম কি? এই যন্ত্রটার নাম হচ্ছে হাইগ্রোমিটার, অপশন বি। পরের প্রশ্ন আমরা আলোচনা করছি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম, তখন তাকে, যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে? আমরা সূর্যের থেকে প্রথম অপসূর এবং অনুসূর পড়েছিলাম। ঠিক আছে, এটা চাঁদের থেকে দূরত্ব পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, অপসূর অবস্থানকে আমরা অ্যাপোজির সাথে তুলনা করতে পারি, যে মানে অনেক দূরে থাকবে, আর পেরিজির সাথে তাহলে অনুসূর অবস্থান, তার বিপরীতটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অ্যান্সার কি হবে? না, অপশন বি, পেরিজি। ঠিক আছে, এটা। এবার আমরা পরের কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী? ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো সাধারণত 4R নামে পরিচিত, যেখানে এখানে আলোচনা করেছে রিফিউজ, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। ঠিক আছে, মানে আমরা কোন জিনিসটা ব্যবহার করব না আলোচনা করি। রিডিউস মানে হচ্ছে যে জিনিসগুলো ক্ষতিকারক সেগুলো কমানো। ঠিক আছে, রিইউজ মানে পুনরায় ব্যবহার করা, আর রিসাইকেল মানে হচ্ছে যে ব্যবহারজাত জিনিসগুলোকে আবার কিভাবে নতুন করে ব্যবহার করা যায় তার জন্য প্রচেষ্টা করা। ঠিক আছে, তাহলে বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ এবং বজ্রের পরিমাণগত হ্রাস, তিনটাই ঠিক। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? সবগুলি প্রযোজ্য। ঠিক আছে, পরের প্রশ্ন, ইউট্রিফিকেশনের ফলে নষ্ট হয় কি সাধারণত? ইউট্রিফিকেশন কি? না, আমাদের যে সার, জলে যে আমরা বিভিন্ন জিনিস, কাপড় কাচা সোডা মিশে যায়, তার ফলে জলেতে কি হয়? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি এর পরিমাণ কমে যায়, সেখানে কচুরিপানা বিভিন্ন জিনিস জন্ম নেয়, যার জন্য কোথায় হয় এটা? না, সাধারণত জলাভূমিতে, অপশন সি। পরের কোশ্চেন হচ্ছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম কি? এটার নাম সাধারণত কি? আঁধি। এটা সাধারণত নাম কি? আঁধি। উত্তর পশ্চিম ভারত মানে কি কোনগুলো সাধারণত? উত্তর পশ্চিম ভারত হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে উত্তর পশ্চিম ভারত। ঠিক আছে, এখানে কি হয়? না, গ্রীষ্মকালে যে ধূলিঝড় তার নাম হচ্ছে আঁধি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম কি? জোয়ার উৎপাদনে, ঠিক আছে, জোয়ার সাধারণত কোথায় উৎপন্ন হয়? এই মহারাষ্ট্র, কর্ণাটক, এই এলাকাটায়। ঠিক আছে, তাই স্বাভাবিক যে প্রথম স্থান অধিকার করবে কে? নাই, যে এখানে গাঢ় করে সবুজ করা আছে মহারাষ্ট্র, তারপরে আছে কি? কর্ণাটক, তারপরে আছে রাজস্থান, তারপরে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এভাবে পরপর আছে। ঠিক আছে, পরের কোশ্চেন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে? এই সাধারণত এই কোশ্চেনটা মনে হয় 2017-তে এসেছিল। ঠিক আছে, তো এই বল হুইলভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে? সাধারণত কার্পাস বা তুলা চাষে। ঠিক আছে, সেরকম আরও আছে, যেমন রেটুন পথা। রেটুন পথা কোন এতে হয়? না, ইক্ষু চাষে। ঠিক আছে, এই অপশনটা টাইপিং মিস্টেক হয়েছে, সরি। আচ্ছা, টোপো মানচিত্রে এখানে যে আছে 45D/10, যেটা এইখানে এই চিত্রটাতে আছে, এখানে এই যে E72 E/2, ঠিক আছে, বা এই যে এইখানে, ঠিক আছে,
তো এটাকে কি বলা হচ্ছে না, এটা ইঞ্চি সিট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি না হাফ ইঞ্চি সিট, ঠিক আছে, বা ইঞ্চি সিট। এই যে 15x15 এর হচ্ছে আরেকটা কত না এখানে আছে দেখো এটা, ঠিক আছে। এই অবশ্যই এটা এই চার্টটা যদি কেউ না থাকে কারো কাছে অবশ্যই এটাকে নোট করে নেবে, কারণ অনেক সময় পরীক্ষায় চলে আসে যে স্কেলের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো, যে 5 নম্বরের বা 3 নম্বরের এটা চলে আসে, ঠিক আছে। তো এটা অবশ্যই নোট করে নেবে। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ কি? এটার নাম হচ্ছে ইনস্যাট, হচ্ছে ইনস্যাট। এই ইনস্যাট কি ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম, যেটা হচ্ছে IA প্রথম ইনস্যাট 1 এটা চালু হয়েছিল কবে না 10ই এপ্রিল, ঠিক আছে, 1982-তে, ঠিক আছে। আর IB মানে সেকেন্ড টাইম যেটা পাঠানো হয়েছিল সেটা হচ্ছে 30 আগস্ট, ঠিক আছে, কবে না 1983-তে, তার পরের বছরে, ঠিক আছে। এভাবে আমাদের 50টা কোশ্চেন শেষ হলো। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে সবাই। আজকের মতো থ্যাংক ইউ, জয় হিন্দ। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আসছে, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে।